আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি এই করোনা সংকটময় সময়ে ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলতেছো এবং ইমিউনিটি পাওয়ার বৃদ্ধির জন্য তোমরা বেশি বেশি সি জাতীয় খাবারগুলো খাচ্ছ। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসো আমরা ক্লাসে আসি। আমি আজকে তোমাদের সাথে আছি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে ক্লাস শেষে জানতে পারবে যে কুমড়া চাষ, লাউ চাষ এবং সিম চাষের বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচ্য বিষয় জেনে নেই। চতুর্থ অধ্যায়, পরিচ্ছেদ 2, পৃষ্ঠা নং 122 থেকে 127, কুমড়া চাষ, লাউ চাষ, সিম চাষ। শাকসবজি চাষের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে একটু আমরা জেনে নেই। যে আমরা যেহেতু লাউ, সিম, কুমড়া এগুলো শাকসবজির মধ্যেই পড়তেছে, সেহেতু আমরা শাকসবজির একটু গুরুত্ব জেনে নেই। যে শাকসবজিতে প্রচুর পুষ্টি বিদ্যমান, এর দ্বারাও পারিবারিকভাবে খাদ্যের চাহিদা মেটানো যায়। খাদ্য, ভিটামিন, খনিজ ও অর্থকরী ফসল হিসেবে শাকসবজি চাষ করা খুবই জরুরি। তার মানে এই শাকসবজিগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন, প্রত্যেকটি সন্ধ্যায় আমরা কিন্তু এই খাবারগুলো খেয়ে থাকি। শাকসবজি চাষের বেশ কিছু দেশি ও বিদেশি নিয়ম আছে, তার মধ্যে আমরা বাংলাদেশে যে নিয়মগুলো অনুসরণ করে সবজি চাষ করা হয় সেগুলো সম্পর্কে একটু জানব। কুমড়া চাষ অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। তো এ জাতীয় সবজি কিছু গ্রীষ্মকালে, কিছু শীতকালে জন্মায়। পুষ্টিকর ও সুস্বাদু সবজি মিষ্টি কুমড়ায় ভিটামিন এ পাওয়া যায়। কি ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ। তো কুমড়া চাষের কুমড়ার কিছু জাত জেনে নেই। বাংলাদেশে কুমড়ার কোনো অনুমোদিত জাত নেই। কুমড়ার কোনো অনুমোদিত জাত নেই। তবে বাড়ির চাল কুমড়া, যে চাল কুমড়াটা আমরা খেয়ে থাকি, যে বাড়ির চাল কুমড়া সারা দেশেই পাওয়া যায়। এটি শুধু অনুমোদিত একটি জাত। তো জমি নির্বাচন কিভাবে করব? যে বাংলাদেশের উর্বর দোআঁশ মাটিতে কুমড়া চাষের উপযোগী। তার মানে এঁটেল মাটি বা বেলে মাটি না, এখানে উর্বর দোআঁশ মাটি হতে হবে, তাহলে আমরা কুমড়া ভালো চাষ করতে পারবো। আর কাদা মাটি ছাড়া সব মাটিতে চাষ করা যায়। জমি চাষ ও মাটি ঝুরঝুরা মিহি করতে হবে। এখানে যে কাদা মাটি ছাড়া অন্যান্য মাটিতে যদি চাষ করি, তাহলে সেই মাটির গুণাগুণটা একটু দেখতে হবে, তাহলে তুলনামূলক অনেক ভালো চাষ করা সম্ভব। আর মাটিটাকে কি করতে হবে? 3 থেকে 4টি চাষ করে মই দিয়ে সমান করতে হবে। তারপরে যে ঢিলগুলা থাকবে, এই ঢিলগুলা কি করব? আমরা কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে, অথবা তো কোদাল বা খাটি দিয়ে বাড়ি দিয়ে আমরা মাটিগুলোকে ঝুরঝুরা করব। এইভাবে সুন্দর করে জমিটা আগে প্রস্তুত করে নেব। মিষ্টি কুমড়া। কুমড়ার মধ্যে দেখো, কুমড়া 2 ধরনের হয়, মিষ্টি কুমড়া, চাল কুমড়া। মিষ্টি কুমড়া আবার 3টি শ্রেণীর। মিষ্টি কুমড়া কয়টি শ্রেণীর? 3টি শ্রেণীর। বৈশাখী, বর্ষাতি ও মাঘী, এই 3 শ্রেণীর। বৈশাখ মাসে কিছু মিষ্টি কুমড়া আমরা পেয়ে থাকি, বর্ষাকালেও কিছু পেয়ে থাকি, মাঘী মাঘ মাস শীতকালেও আমরা কিছু কুমড়া পেয়ে থাকি। তার মানে মিষ্টি কুমড়া মোটামুটি পুরো সিজনটাই মোটামুটি পাওয়া গেল, হয়তো 4 মাস কম হবে এরকম। তো চাষের সময় জেনে নেই। বৈশাখী বীজ মাঘ মাসে বপন করতে হবে। বৈশাখী বীজটা কখন বপন করতে হবে? মাঘ মাসে। বর্ষাতি বীজ বৈশাখ মাসে বপন করবো, আর মাঘী বীজ শ্রাবণ মাসে বপন করতে হয়। মাদা কিভাবে তৈরি করব? মাদার জন্য সাধারণত 3 থেকে 4 মিটার দূরত্বে 80 থেকে 100 ঘন সেন্টিমিটার আকারে গর্ত করতে হবে। কত? 80 থেকে 100 ঘন সেন্টিমিটার আকারে গর্ত করতে হবে। প্রতি গর্তে সার কতটুকু দিব সেটি একটু জেনে নিই। জৈব বা কম্পোস্ট 5 কেজি, ইউরিয়া 130 গ্রাম, টিএসপি 200 গ্রাম, এমওপি 150 গ্রাম, জিপসাম 90 গ্রাম এবং দস্তা 5 গ্রাম। এইভাবে আমরা সার প্রয়োগ করব। মিষ্টি কুমড়া একটু ছবি দেখে নিচ্ছি আমরা। এটি হচ্ছে মিষ্টি কুমড়ার ছবি। আচ্ছা, বীজ বপনের সময় একটু জেনে নেই। মাদা তৈরির 10 থেকে 12 দিন পর প্রতি মাদায় 2 থেকে 3টি বীজ রোপণ করতে হবে। কয়টি? 2 থেকে 3টি বীজ। আবার দেখা গেল যে আমরা 4 থেকে 5টি বীজ যদি আমরা বপন করি, সবল 2 থেকে 3টি বীজ আমরা আবার পরবর্তী সময়ে রেখে দেব।
আর বাকিগুলো উপড়িয়ে ফেলে দেব। পরিচর্যা করতে হবে। আগাছা যদি জন্মে যায় তাহলে অবশ্যই মাথা থেকে আগাছা কি করে ছিঁড়ে ফেলে তুলে দিতে হবে বা উপড়ে ফেলে দিতে হবে। সেচ দিতে হবে। হ্যাঁ, মাটিতে রস যদি না থাকে তাহলে অবশ্যই সেচ দিতে হবে। অতিরিক্ত সেচ দিলে আবার মাটি কাদাযুক্ত হয়ে গিয়ে চাপ ধরে যাবে, এর পরবর্তীতে ফলন ভালো হবে না। আর গাছের গোড়ায় মাটি আলগা করে দিতে হবে, তাহলে সবসময় মাটি উর্বর থাকবে এবং পোকা ও রোগ দমন করতে হবে। বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে থাকে, যেমন নিচে আমরা দেখতে পাচ্ছি যে সেলিন্ডাজিনন, তারপর পাউডার মিলডিউ, ডাউনি মিলডিউ, এগুলো কিন্তু হচ্ছে রোগ, এনথ্রাকনোজ প্রধানত। তো এই রোগগুলো, এগুলো কিন্তু এক একটা রোগ। আমরা আসি এর ফসলটা কখন সংগ্রহ করতে হয়, প্রতি শতকে 80 থেকে 100 কেজি। প্রতি শতকে কত আসে? 80 থেকে 100 কেজি আমরা এই মিষ্টি কুমড়া আমরা পেয়ে থাকি। তবে একটু কীটনাশকগুলো একটু জেনে নিই, যে যেই পোকাগুলোর ধরনগুলো কেমন হতে পারে আমরা ছবি দেখে চিনে নিচ্ছি। দেখো, পাউডার মিলডিউ বা পাউডার হোয়াইট মিলডিউ পাতাটাকে একবারে সাদা করে দিয়েছে। কেমন রোগ? এটা কিন্তু আমরা দেখেই থাকি কিন্তু নাম জানি না হয়তো বা। তারপরে ডাউনি মিলডিউ, ডাউনি মিলডিউ কেমন দেখা যাবে? হলুদ বর্ণ হয়েছে, পাতার মধ্যে মধ্যে কিছু কিছু জায়গায় কি হয়েছে? হলুদ বর্ণ ধারণ করেছে, আবার কিছু জায়গায় সাদা বর্ণ ধারণ, মানে পাউডারের মতন বর্ণ ধারণ করেছে, যেমন এই পাতাতে ভালোভাবে বোঝা যাচ্ছে। আবার অ্যানথ্রাকনোজ, মানে মানুষের যেরকম কোনো অঙ্গে যদি ক্যান্সার হয়ে যায় বা মানে নষ্ট হয়ে যায় কোনো অঙ্গ, তখন পচন ধরে যায় অথবা ঘা শুরু হয়ে যায়। তো ঠিক সেরকমই এই কুমড়া, মিষ্টি কুমড়া, চাল কুমড়াতেও কিন্তু এইরকম তোমরা দেখতে পেয়েছো বা দেখে থাকো যে কিছু অংশ পচে গিয়েছে, পচে যাওয়ার কারণে পরবর্তীতে আস্তে আস্তে পুরোটাই পচে যায়। এই যে এটা একটা ক্যান্সারের মতনই একটি রোগ, যে অ্যানথ্রাকনোজ এই রোগটি। তো এগুলোর জন্য আমরা হচ্ছে ম্যালাথিয়ন 75 আছে, এরকম জাতীয় আরো অনেক স্প্রে আছে, যেমন সিজেন্টা কোম্পানির অনেকগুলো ওষুধ দেখা যায়। তো এগুলো আমরা স্প্রে করতে পারি, তাহলে আমার ফসলকে রক্ষা করা সম্ভব। চাল কুমড়া সম্পর্কে একটু আলোচনা করি। এ কুমড়া গ্রাম বাংলার ঘরের চালে হয়, তাই এর নাম চাল কুমড়া। চাল কুমড়ার কোনো জাত অনুমোদিত হয়নি, বাড়ির চাল কুমড়া এক সব অঞ্চলে পাওয়া যায়। কিছুক্ষণ আগেই আমি বলেছি যে বাড়ির চাল কুমড়া একটি মাত্র অনুমোদিত জাত। জমি নির্বাচন কিভাবে করব? জমি নির্বাচন বাংলাদেশের উর্বর 10 মাটিতে কুমড়া চাষের উপযোগী। কুমড়া চাষের জন্য উপযোগী 10 মাটি হতে হবে। তার মানে ম্যাক্সিমাম সবজি কিন্তু আমরা উর্বর 10 মাটির উপরে চাষ করে থাকি, এটি মনে রাখবে। আর কাদা মাটি সব মাটিতে চাষ করা যায়, ফলন অতটা ভালো হয় না। চাষের সময় আমরা কখন এই চাল কুমড়া চাষ করবো? ফেব্রুয়ারি মাস থেকে মে মাস, তার মানে কিছুদিন পরে আমরা এই সময়টা কিন্তু পাবো। চাল কুমড়া দেখে নিচ্ছি, এই যে একটা উপযুক্ত সময়, আমরা কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে ভাজি করে খেয়ে নিই। তো এটি হচ্ছে হলো যে প্রথম থেকে চাল কুমড়া খাওয়া শুরু হয়ে যায়, শেষ পর্যন্ত অনেক দিন পর্যন্ত আমরা এর ব্যবহার করে থাকি। দেখা যায় যে হলুদ মানে সাদা বর্ণ ধারণ করেছে, তখন আমরা কি করি? বিভিন্ন ভাবে বড়া বা বড়ি তৈরি করে আমরা মানে রান্না বান্না করে থাকি। তো একটু জেনে নেই মাদা কিভাবে তৈরি করব। যে মাদার উচ্চতা হবে 15 থেকে 20 সেন্টিমিটার, উচ্চতা 15 থেকে 20 সেন্টিমিটার, প্রস্থ হবে 2.5 মিটার। দুই মাদার মাঝখানের ব্যবধান কত হবে? প্রস্থ 6 সেন্টিমিটার। আর মিষ্টি কুমড়ার মতো গর্ত তৈরি করেই কিন্তু চাষ করতে হবে। আর প্রতি গর্তে 4 থেকে 5টি বীজ বপন করতে হবে। পরে যখন গজানো সুন্দরভাবে গজাবে বা মানে 30 সেন্টিমিটার বের হয়ে যাবে মাটি থেকে, তখন আমরা দেখবো যে সবল 2 থেকে 3টি বীজ রেখে বাকিগুলো আমরা উপড়িয়ে ফেলে দেব। আর প্রতি মাদায় সার কিভাবে প্রয়োগ করব? জৈব বা কম্পোস্ট সার 10 কেজি দিব, টিএসপি 200 গ্রাম এবং এমওপি 50 গ্রাম, এভাবে আমরা সার প্রয়োগ করব। পরিচর্যা অবশ্যই করতে হবে, যেভাবে আমরা মিষ্টি কুমড়া পরিচর্যা করলাম, যে আগাছা দমন করতে হবে, সেচ দিতে হবে এবং নিড়ানি দিতে হবে, পানি দেওয়ার প্রয়োজন পড়লে পরিমাণ মতন পানি দিতে হবে বা সেচ দিতে হবে। এইভাবে আমরা পরিচর্যা করব। বালাই ব্যবস্থাপনা, পরিচর্যার একটি অংশ বালাই ব্যবস্থাপনা। বিভিন্ন রোগ বালাই কিন্তু মিষ্টি কুমড়া চাল কুমড়া আক্রমণ করে থাকে, যেমন মাছি, এটা আমরা সবাই চিনি যে বিভিন্ন মাছি এই চাল কুমড়া আক্রমণ করে ঘা করে ফেলে দেয়, যার কারণে চাল কুমড়া কখনো বাঁকা হয়ে যায়, কখনো মানে বোচা হয়ে যায়, এইরকম ইত্যাদি। তো রেড মার্কিং বিটল এবং ইপিলেকনা বিটল, লাল মাকড় ইত্যাদি আক্রমণ করে থাকে। এগুলোর একটু ছবি আমরা দেখে নিই। এই দেখো যে ইপিলেকনা বিটল কি রকম সাইজ, এটা কিন্তু আমরা দেখেছি, হয়তো বা নাও জানতে পারি।
আবার দেখো বিভিন্ন ধরনের হয়ে যায়। রেড মার্কিং বিটল গুলো অনেকগুলো ধরন আছে, কিন্তু লাল বর্ণের যে পোকাগুলো এগুলি কিন্তু এই বিটল মানে মার্কিং বিটল। আর লাল মাকড়, দেখো বিভিন্ন ধরনের মাকড় কত সুন্দর দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে, কিন্তু আবার কি করে চাল কুমড়ার খুবই ক্ষতি করে থাকে। তো চাল কুমড়ার সংগ্রহের সময় আমরা কি করি, যে সাদা বর্ণ ধারণ করেছে সেই সময় কিন্তু আমরা চাল কুমড়া সংগ্রহ করে থাকি। যেমন এটাকে আমরা কি বলে থাকি, আঞ্চলিক ভাষায় অনেক অনেক অঞ্চলে পুর বলে থাকে। তো এটা দিয়ে আমরা কি করি, বড়ি তৈরি করে থাকি, আর এটি খেতে খুব সুস্বাদু। তো কুচি অবস্থা থেকে খাওয়া শুরু করি এবং সাদা বর্ণ ধারণ করা পর্যন্ত আমরা সংগ্রহ করে থাকি। তো এর শেষ সময় এই সময় যখন গাছ মরে যাবে বা গাছ মরতে শুরু করবে, তখন কিন্তু আমরা এই সাদা বর্ণ ধারণ করে তখন আমরা তুলে নিই। লাউ চাষ বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি। লাউয়ের চেয়ে এর শাক বেশি পুষ্টিকর। তার মানে লাউ যতখানি আমরা প্রিয় মনে করি, তার চেয়ে শাক আমরা অনেক বেশি পুষ্টিকর মনে করি। আর জমি নির্বাচন, উর্বর দোআঁশ মাটি লাউ চাষের উপযোগী। বেলে মাটিতে জৈব পদার্থ বেশি প্রয়োগ করতে হয়। হ্যাঁ, বেলে মাটিতে যদি আমরা লাউ চাষ করি তাহলে জৈব পদার্থগুলো আমরা কি করব, বেশি প্রয়োগ করব। আর জাত নির্বাচন, 3টি জাত পরিলক্ষিত হয়। বাংলাদেশে কয়টি জাত পরিলক্ষিত হয়? 3টি জাত পরিলক্ষিত হয়। দেশি জাত দেখো, গাঢ় সবুজ থেকে হালকা সবুজ। উন্নত জাত বাড়ি লাউ 1, বাড়ি লাউ 2। আর হাইব্রিড জাত যেমন গোলাকার বা লম্বা হালকা সবুজ। গোলাকার বা লম্বা হালকা সবুজ, একটু ছবিগুলো দেখে নেই। এটি হলো বাড়ি লাউ 2 আর বাড়ি লাউ 1 লম্বা জাতীয় যে লাউগুলো। আর এটি হাইব্রিড জাতের লাউ। তো ঠিক আছে বন্ধুরা, একটু নিচে আসি, যে বপনের সময় জেনে নিই। আগস্ট মাস থেকে নভেম্বর মাসে আমরা লাউ বপন করতে পারি। আর পরিচর্যা অবশ্যই করতে হবে, মাটি তৈরি করতে হবে, মাদা তৈরি করতে হবে একইভাবে। আর মাদায় সার প্রয়োগ এবং গর্ত তৈরি প্রভৃতি চাল কুমড়ার অনুরূপী করতে হবে, তাহলে আমরা লাউ চাষ করতে পারবো। প্রতি মাদায় কি করবো, বীজ কয়টি করে বপন করবো? 4 থেকে 5টি, এবং বীজ 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু অঙ্কুরিত হয়। কয় দিনের মধ্যে? 4 থেকে 5 দিনের মধ্যে। সার প্রয়োগ পদ্ধতি, প্রতি শতকে 1 শতক জায়গায় কতখানি সার প্রয়োগ করবো? কম্পোস্ট সার 10 কেজি, টিএসপি 200 গ্রাম, এমওপি 50 গ্রাম। পানি সেচ, মাটির আর্দ্রতা বুঝে সেচ দিতে হবে। অহেতুক সেচ দেওয়া যাবে না, এটি মাটির আর্দ্রতা বুঝতে হবে, রস কতখানি আছে। যদি বেশি শুকিয়ে যায় তাহলে আমরা হালকা সেচ দেব। আর সেচের পর মাটি নিড়ানি দ্বারা ঝুরঝুরা করে দিতে হবে। হ্যাঁ, মাটি যেন চাপা না মারে, এই জন্য আমরা ঝুরঝুরা করে দেবো নিড়ানির দ্বারা। আগাছা দমন ও পোকামাকড়, এই সবজিতে রেড মার্কিং বিটল এবং পোকা আক্রমণ হতে পারে। আর একটি মোজাইক ভাইরাস রোগ হতে পারে, 2টি। যেমন মোজাইক ভাইরাসের ছবি আমরা দেখতে পাচ্ছি পাতাকে, যেমন হলুদ এবং সবুজের মাঝখানে দেখো মানে হলুদ বর্ণ ধারণ করেছে এবং মনে হচ্ছে যে নকশা তৈরি করেছে। তো এরকম যখন হবে তখন বুঝবে যে মোজাইক ভাইরাস আক্রমণ করেছে। আর রেড মার্কিং বিটল আমরা কিছুক্ষণ আগে দেখেছি, সেই ছবিটা আবার দেওয়া হয়েছে। তো পোকামাকড় দমনের আমরা কি করব, দমন করার জন্য ম্যালাথিয়ন 75 প্রতি লিটার পানিতে 2 মিলি মিশাতে হবে। এটি কিন্তু সব সময় ম্যালাথিয়ন যখনই আমরা পানিতে মিশাবো তখন কি করব, প্রতি লিটার 1 লিটার পানিতে 2 মিলি মিশিয়ে তারপরে স্প্রে করব। আর ফসল সংগ্রহ, লাউয়ের গায়ে মানে প্রচুর শুং থাকবে, তখন থেকে কিন্তু আমরা লাউ খাওয়া শুরু করি, যে নখ সহজেই দেবে যাবে। 12 থেকে 15 দিন পর ফল সংগ্রহ করতে হয়। তার মানে 12 থেকে 15 দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তারপর বেশি লেট করলে শক্ত হয়ে যাবে, তখন খেতে অসুবিধা হবে এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে খেতে হবে। আর ফলন, বাড়ি লাউ এবং বাড়ি লাউ 1 এবং বাড়ি লাউ 2 হেক্টর প্রতি 35 থেকে 45 টন বা 140 থেকে 180 কেজি লাউ পাওয়া যায়। তাহলে অবশ্যই অনেক অধিক ফলন দিয়ে থাকে। এই জন্য আমরা কি করবো, কৃষকদের বেশি বেশি লাউ চাষ করার জন্য উৎসাহ করব। শিম চাষ, শিম বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি। এটি শীতকালীন সবজি, শীতের সময় শিম পাওয়া যায়, গ্রীষ্মকালে পাওয়া যায় না। এতে প্রচুর আমিষ আছে। জমি কিভাবে আমরা নির্বাচিত করবো, যে সুনিষ্কাশিত দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে আমরা শিম চাষ করব। আর জাত জেনে নেই, যে বাড়ি লাউ 1, বাড়ি শিম 1, বাড়ি শিম 2, বাড়ি শিম 3, ইপসাক ধৃতকাঞ্চন, কার্তিকা, নলদক, বাগনখা, বারোমাসি, বিভিন্ন জাতের সিমের প্রজাতি পাওয়া যায়। তো যাই হোক,
আমরা কিছু ছবি দেখে নিই, হালকা পাতলা ছবি, সব ছবি নিয়ে আসা সম্ভব হয়নি। এখানে এটি কিন্তু হচ্ছে হলো বাড়ি সিম। বাড়ি সিমের যে 1 থেকে 5 বা 6 পর্যন্ত জাত আছে, সেই জাতগুলো মোটামুটি সবগুলো সবুজ ধরন। আর কার্তিকা সিম দেখে বোঝা যাচ্ছে যে একটু হচ্ছে বেগুনি কালারের মতন একটু রং এসেছে। তো এইরকম জাতগুলো হচ্ছে হলো কার্তিকা জাত। মানে কার্তিক মাসে এই সিমগুলো পাওয়া যায়। অনেক সময় পরে কিন্তু সিম উঠানোর সময় হয়ে যায় বা বেশি বড় হয়ে যায়, তখন আমরা সংগ্রহ করে থাকি। জমি তৈরি 4 থেকে 5টি আড়াআড়ি চাষ করে মই দিয়ে মাটি ঝুরঝুরা করে সমান করতে হয়। বীজ বপনের সময় সিম জুন মাস হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত চাষ করা যায়। সার প্রয়োগ কখন সার প্রয়োগ করবো? 7 থেকে 8 দিন পর প্রতি মাদায়। মানে প্রথমে আমরা সার দেবো না, 7 থেকে 8 দিন পরে আমরা সার দেবো। কতখানি দেবো? যে 5 থেকে 6টি বীজ বপন করতে হবে। মানে সার প্রয়োগের 7 থেকে 8 দিন পর প্রতি মাদায় 5 থেকে 6টি বীজ বপন করতে হবে। তার মানে যেদিন আমরা সার দিলাম সেদিন আমরা কোনো বীজ বপন করব না। আর গজানোর পর 2টি সবল বীজ রাখতে হবে, সবল গাছ রাখতে হবে, বাকিগুলো উপরে ফেলে দিতে হবে। রোপণ জমিতে মাদা বা গর্ত কিভাবে করব আমরা? 45 সেন্টিমিটার ইন্টু 45 সেন্টিমিটার ইন্টু 45 সেন্টিমিটার আকারে গর্তটি তৈরি করতে হবে। তারপরে মাদার দূরত্ব রাখতে হবে 2.5 থেকে 3 মিটার, এই দূরত্ব থাকতে হবে। পরিচর্যা প্রথম মাচা দিতে হবে। তার মানে সিম চাষ করার জন্য কিন্তু সুন্দর করে মাচা দিতে হয়। মাচা না দিলে আমার সিম নষ্ট হয়ে যাবে। নিড়ানি দিতে হবে, পানি সেচ দেওয়ার যদি প্রয়োজন পড়ে আমরা পানি সেচ দিব। নিকাশ ব্যবস্থা থাকতে হবে, কেননা বর্ষাকালে যখন হচ্ছে বৃষ্টি আসে বা শীতের আগে যখন আমরা সিম গাছ লাগাই তখন কিন্তু অনেক সময় কি হয়, বৃষ্টিও আসে, তখন নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। তাহলে কি হবে, আমার সিম ভালো চাষ হবে। আর গোড়ায় মাটি উঠিয়ে দিতে হবে। হ্যাঁ, বৃষ্টির পরপরই কিন্তু মাটি সরিয়ে যায়, তখন কি করবো আমরা? যে মাটি গোড়ায় আবার দূর থেকে নিয়ে এসে দিয়ে দেবো। আর সার প্রয়োগ প্রতি মাদায় খৈল গুঁড়া বা ছাই, টিএসপি, মিউরেট অফ পটাশ দিতে হবে। আর চারা বড় হতে থাকলে 15 থেকে 20 দিন পর পর 60 গ্রাম টিএসপি এমওপি প্রয়োগ করতে হবে। কতদিন পর পর? 15 থেকে 20 দিন পর পর, মনে রাখবে। আর 60 গ্রাম টিএসপি বা এমওপি প্রয়োগ করতে হবে। পোকার আক্রমণ ও দমন। হ্যাঁ, সিম গাছে জাব পোকা বা থ্রিপস, পট রবার ইত্যাদি, পট বোরার ইত্যাদি পোকার আক্রমণ হতে পারে। তো নিমের এটা কি করবো, দমন কিভাবে করবো? এরকম পোকাগুলো যখন আক্রমণ করবে আমরা আঞ্চলিক কিছু নিয়ম আছে, যেমন নিমের বীজের শ্বাস পিষে পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়। নিমের যে বীজ আছে বা ফল আছে সেটিকে আমরা পিষে পানিতে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি। অথবা ভাইরাস আক্রান্ত গাছগুলো সেখান থেকে তুলিয়ে আমরা কি করবো, মাটির নিচে পুঁতে রাখবো। এই দুইটি পদ্ধতি। আবার এছাড়া আমরা কিন্তু ম্যালাথিয়ন 57 ব্যবহার করতে পারি। পোকাগুলো একটু দেখে নেই যে জাবু পোকা কেমন। জাবু পোকা দেখতে বড় করে দেওয়া আছে এখানে, যে পাতার উপরে আক্রমণ করেছে। আবার দেখা যায় যে কালো বর্ণের হয়েও কিন্তু কিছু কিছু জায়গায় থোকা হয়ে সিমের ডগাতে কিন্তু আক্রমণ করে, গোড়াতে না, বা মিডিল ওয়ার্ডের যে জায়গাগুলো মোটা হয়েছে সিমের গাছ সেখানে আক্রমণ করে না, একবার কচি পাতায় বা কচি ডগাতে এই জাবু পোকা আক্রমণ করে। ফসল সংগ্রহ এবং ফলন। জাত ভেদে বীজ বপনের 95 থেকে 145 দিন পর সিম উঠানো যায়। তার মানে একটু সময় লাগে, সিম উঠাতে অনেক সময় লাগে। বাড়ি সিম 1 হেক্টর প্রতি 2 থেকে 3 টন সিম উৎপাদন হয়। তার মানে এই বাড়ি সিমটা অধিক লাভজনক। আর সকল সিম গাছে 4 মাসের বেশি ফলন দিয়ে থাকে। কত মাস? 4 মাসের বেশি কিন্তু ফলন দিয়ে থাকে। তার মানে দীর্ঘদিন আমরা এই সিম খেয়ে থাকি এবং এটি কৃষকরা খুব স্বাচ্ছন্দ্যভাবে চাষ করে থাকে। মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমাদের আজকের ক্লাসে যে সকল প্রশ্নগুলো হয়ে থাকে তার 2-1টা জেনে নেই। যেমন মিষ্টি কুমড়া কয়টি শ্রেণীতে বিভক্ত? 3টি শ্রেণীতে। 7 রাজিনাম কিশোর রোগ, এটি হচ্ছে মিষ্টি কুমড়া রোগ। আর বাড়ি লাউয়ের কোন জাত? এটি হচ্ছে বাড়ি লাউয়ের কোন জাত? উন্নত জাত। লাউয়ের যে 3টি জাত আছে, 3টি জাত, তার মধ্যে এটি উন্নত জাত। ঘৃতকাঞ্চন কিসের জাত? সিমের জাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন তোমাদের জন্য রিভিশন টপ ক্লাস
নেওয়া হবে। পড়া দেওয়া থাকলো চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ কুমড়া, লাউ এবং শিম। অবশ্যই তোমরা বাসায় যথাযথভাবে এই অংশটুকু চর্চা করবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করে এবং তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।